তুই কোনো চিন্তাই করবি না। তোর পছন্দ করা মেয়েটার পরিবারে কথা বলছিস তুই? ওরা জানে? শৈবাল মাথা চুলকে বলল, সেখানেও তো মামা আরেক কাহিনী। মনে কর ওর বাপ ভাই খুবই প্রভাবশালী লোক, ওরা তো সহজে রাজি হইব না। ভয়ে এখন ওর পরিবার জানতে পারেনি। মেঘ শৈবালের কাঁধ চাপড়ে বলল, ধুর, এসব কোনো ব্যাপারই না। আমি আছি তো। ওর বাবা ভাইয়ের সাথে আমি কথা বলবো। 1 সপ্তাহের মধ্যে তোর বিয়ে দিব। শৈবাল মেঘের হাত চেপে ধরে বলল, প্রমিস? প্রমিস প্রমিস প্রমিস? মেয়ের নাম কি বল, বাবা ভাইয়ের নাম বল। মেঘ তোরে কথা দিচ্ছে, দুনিয়া উল্টে যাবে। মেঘের প্রমিস এদিক সেদিক হবে না। শৈবাল রিল্যাক্স মুডে বলল, মেয়ের নাম মেঘলা আহমেদ, বাবার নাম শফিক আহমেদ, ভাইয়ের নাম মেঘালয় আহমেদ। মেঘের মনে হলো সে কানে ভুল শুনছে। শৈবালকে আবার জিজ্ঞেস করতেই শৈবাল রোবটের ন্যায় রিপিট করে বলল। হতভম্ব মেঘ প্রথমে বুঝতেই পারল না ব্যাপারটা, তারপর বুঝতে পারতেই হা হা করে অট্টহাসিতে ভেঙে পড়ল। শৈবালের কান টেনে বলল, এই জন্যই তো বলি মেঘলা হঠাৎ গত রাতে নিজেই বিয়ের কথা কেন বলল? তলে তলে এত দূর। শালা, আমার বোনের সাথে লাইন করে নিয়ে আমাকে দিয়ে প্রমিস করিয়ে নিলি। শৈবাল হাসল, হেসে বলল, মেঘ, আমি মেঘাকে ভীষণ ভালোবাসি রে। হতে পারে আমি তোদের মতো এত বিলাসিতা মেঘাকে রাখতে পারবো না। হতে পারে মেঘলার এখানকার লাইফস্টাইল তখন চেঞ্জ হয়ে যাবে। কিন্তু একটা ব্যাপার আমি গ্যারান্টি দিতে পারি, মেঘলার প্রতি আমার ভালোবাসা আজীবন একই রকমই থাকবে। তা কখনো চেঞ্জ হবে না। আমার ভালোবাসায় কোনো কমতি থাকবে না। আমি বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়িয়ে ফেলেছে। আমাকে ফিরিয়ে দিস না। আমি আর মেঘলা কেউই সুখী হব না তাহলে। মেঘ শৈবালকে জড়িয়ে ধরে বলল, মেঘলা আমার বোন, আমার কলিজার টুকরাও। ওকে আদর ভালোবাসা দিতে আমরা কখনো কার্পণ্য করিনি। সবসময় চেয়েছি আমার ভালোবাসার পুতুলটাকে এমন কারো হাতে তুলে দিব যে কখনো ওকে ভালোবাসতে কার্পণ্য করবে না, যার কাছে আমার বোনের হাসি মুখের সামনে সারা পৃথিবীর সুখ তুচ্ছ হয়ে যাবে। তোর চাইতে বেটার অন্য কেউ হবে না মেঘলার জন্য। তুই ভাবিস না, আমি বাবা মাকে ম্যানেজ করে নিব। আমি জানতাম মাম্মা, তুই ছাড়া আমার এই বিপদে কেউ সাহায্য করবে না। শিমলা এলো আরো কিছুক্ষণ পরে। নীরের পরনে একটা শেরওয়ানি। নীর এগিয়ে এসে গম্ভীর স্বরে শফিক আহমেদকে বলল, বুঝলেন অমর ভাই, আজকে অনুষ্ঠানের মূল কেন্দ্রবিন্দু কিন্তু আমি। আমাকে আমার ডার্লিং বলেছে আমাকে নিয়েই কেক কাটবে। বুড়ো শফিক আহমেদকে কোনো পাত্তাই দিবে না। শফিক আহমেদ নীরকে কোলে তুলে নিয়ে বলল, ওকে ডিয়ার, তোমার ডার্লিংকে বলে দিও 1 মাঘে শীত যায় না। আগামী বছর ইনশাল্লাহ আমিও আমার ছেলের ঘরের নাতনিকে নিয়ে কেক কাটবো। তোমার ডার্লিং তখন আউট হয়ে যাবে আমার লাইফ থেকে। নীর শফিক আহমেদকে খামচি দিয়ে বলল, নো নো, তখন আমার ডার্লিং 2 গুণ হবে। ও তোমার ডার্লিং হবে না, আমার হবে। শফিক আহমেদ হাসতে লাগলেন নীরের কথা শুনে। মেঘ শিমলাকে একপাশে টেনে নিয়ে বলল, আপা মা কি কাল অথবা আজ তোর সাথে কোনো পরামর্শ করেছে? মার প্ল্যান কি জানিস কিছু? শিমলা আড়া মোড়া ভেঙে বলল, সর এখান থেকে। এসেছি একটু আনন্দ করতে, তুই আসছিস আমার সাথে ষড়যন্ত্রের আলাপ করতে। মামির সাথে দীর্ঘদিন আমার কথা হয় না, আমি কিছুই জানি না। মেঘ ভ্রুকুচকে বলল, সত্যি জানিস না? শিমলা আগের মতো নির্বিকার থেকে বলল। মেঘের বিশ্বাস হলো না। কিছুক্ষণ শিমলার দিকে তাকিয়ে থেকে বলল, মার সব আবদার আমি মেনে নিব আপা, তবে মনে রাখিস নবনীতাকে নিয়ে আমি কারোর সাথে আপোষ করব না। এই একটাই ব্যাপারে আমি আপোষহীন। পুরো পৃথিবী আমার বিপক্ষে যাক, তবুও আমার নবনীতাকে আমার চাই। আমি সারা পৃথিবী তছনছ করে দিব যদি মা আমার কাছে এরকম কোনো অন্যায় আবদার করে। মেঘের লাল টকটকে মুখের দিকে তাকিয়ে শিমলার ভীষণ হাসি পেল। একটা ছেলে কারো প্রেমে পড়লে কেমন শান্ত হয়ে যায়, আবার কোনো বিপদে কেমন উগ্র হয়ে যায়, মেঘ তার স্পষ্ট প্রমাণ। শিমলা মুগ্ধ হয়ে ভাইয়ের দিকে তাকিয়ে রইল। এই তো তার সেই ভাই যে কিনা কোনো মেয়ে তাকে প্রপোজ করলে কেমন বিরক্ত হতো, অথচ সেই আজ একটা মেয়ের প্রেমে পড়ে নিজের স্টেটাস, নিজের অবস্থান সব ভুলে কেমন ক্রেজি হয়ে গেছে। শিমলা কঠোর হয়ে বলল, ছি মেঘ, এই তোর শিক্ষা? তুই ওনাদের একমাত্র ছেলে, তোর কাছে ওনাদের এক্সপেকটেশন থাকতেই পারে। মামির যদি সত্যি এরকম চিন্তা ভাবনা থাকে তবে তোর উচিত সেটা মেনে নেওয়া। জীবনে
এরকম কত মেয়ে আসবে, বাবা মা কি আসবে আর? মেঘ হতভম্ব হয়ে বলল, টিপিক্যাল বাঙালি মহিলার মতো কথা বলছিস কেন আপা তুই? তোর থেকে এরকম কথা এক্সপেক্টেড না আপা। তুই তো জানিস নবনী আমার জীবনে কি। বাবা মাকে তো আমি অস্বীকার করছি না, কিন্তু তাই বলে নিজের ভালোবাসা, যাকে নিজের সত্তা হিসেবে জানি, তাকে অস্বীকার করব? সরি আপা, আমি সেই মানুষ না। শিমলার সাথে কথা না বাড়িয়ে মেঘ উঠে চলে গেল। শিমলা ব্যস্ত হয়ে পড়ল অন্যদের সাথে কথা বলায়। বিকেল হতেই তামিম নিজের ব্যাগ গুছিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হলো। মাগরিবের পরপরেই বাস ছাড়বে। অফিসের কাছাকাছি আসতেই হঠাৎ করে যেন কি হলো, 4-5টা সন্ডা টাইপের ছেলে হকি স্টিক স্ট্যান্ড নিয়ে তেড়ে এসে তামিমকে মারতে লাগলো। একজন বলল, শালা মারুফের বাচ্চা, আর জীবনে দেখুম তোরে। আমার বোনকে ডিস্টার্ব করছিস, আমার বোনের পিছু নিয়েছিস, তবে বুঝবি তোমার ভাইরা বোনকে প্রোটেক্ট করার জন্য তোর কলিজা ছিঁড়ে আনতেও দুইবার ভাববে না। তামিম চিৎকার করে বলল, আমার নাম তামিম, আমি মারুফ নই। আপনাদের ভুল হচ্ছে, তমা নামে কাউকে আমি চিনি না। কেউ তার কথা শুনল না। 5 মিনিট এলোপাথারি মেরে হাওয়ার মতো মিলিয়ে গেল। কয়েকজন পথচারী তামিমকে ধরে একটা হাসপাতালে নিয়ে গেল। 2-1জন তেষ্টা রসাতলে গেল বলেও গালি দিল। নয়তো দিন দুপুরে এরকম করে নাকি? তামিমের কপালে মাথায় স্টিচ দেওয়া লাগানো, পায়ে ভীষণ চোট পেল। ল্যাংচাতে ল্যাংচাতে তামিম তবুও অফিসের দিকে গেল। নিজের শারীরিক অবস্থার চাইতে তামিমের কাছে বড় হয়ে উঠল জাফলং গিয়ে মেঘ আর নবনী প্রেম করবে আর সে বাসায় বিছানায় পড়ে থাকবে। অসম্ভব। মেঘের মোবাইলে একটা টেক্সট এলো, মিশন তামিম কমপ্লিট গুরু। ব্যাটারে হালকার উপর ঝাপসা করে কয়টা দিয়েছি। আপনি বলার গুরুতর কিছু করিনি, শুধু ট্রেলার দেখিয়ে ছেড়ে দিতেছি, নয়তো পুরো সিনেমা দেখাতাম, ওরে রাস্তার সাথে পিষে ফেলতাম। মেঘ মুচকি হেসে ফোনটা ব্যাগে রাখলো। সবাই নিজেদের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। 3টা এনা বাসে এসে রওনা হলো সিলেটের উদ্দেশ্যে। সিদ্ধান্ত হলো সকালে আগে অ্যানিভার্সারি সেলিব্রেট করা হবে, তারপর সবার ঘোরাঘুরি। শুনে মেঘ মায়ের দিকে তাকালো। কথা তো ছিল সন্ধ্যায় অ্যানিভার্সারির পার্টি হবে, তবে হঠাৎ টাইম এগিয়ে আনার কারণ কি? কেমন নির্বিকার ভঙ্গিতে মাসুমা বেগম বসে আছেন। নিজের মাকে মেঘের নিজের কাছেই অচেনা মনে হলো। নবনীকে শিমলা নিজের পাশে বসিয়ে ছাড়ল। মেঘ কয়েকবার শিমলার আশেপাশে ঘুরে ঘ্যান ঘ্যান করলো নবনীর সাথে বসার ব্যবস্থা করে দেওয়ার জন্য। শিমলা ব্যাপারটা পাত্তাই দিল না। 9 ঘন্টা জার্নি করার পর সবাই হোটেল নূরজাহান গ্র্যান্ডে বুক করা রুমে গিয়ে বিছানায় এলিয়ে পড়ল। ঘুম এলো না শুধু মেঘের চোখে। শিমলার কথার ধরন থেকে মেঘ 90% শিওর হলো মাসুমা বেগম মেঘের বিয়ে রিলেটেড কিছু চাইবেন। কিন্তু কি চাইবেন? অ্যানিভার্সারির পার্টি শুরু হলো হোটেলেই। ইভেন্ট ম্যানেজমেন্ট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে পুরো হল রুম। সবাই নিজের ইচ্ছে মতো নিজেকে সাজিয়েছে। এত রং বেরঙের সাজের মধ্যে নবনীর মনে হচ্ছে নবনীকে বেখাপ্পা লাগছে। সাদা রঙের একটা হালকা কাচের 3 পিস পরা, লম্বা চুলে খোপা করে নবনী এসেছে। মেঘ আর চোখে বারবার দেখছে নবনীকে। শফিক আহমেদ একটা মেরুন কালারের শেরওয়ানি পরেছেন। মাসুমা বেগমের পরনে মেরুন কালারের জামদানি, ছোট্ট নীরের পরনেও জামদানি মোটিফের পাঞ্জাবি। তাদের সামনে রাখা বিভিন্ন ফ্লেভারের 5 পাউন্ডের 8টা কেক। রেড ভেলভেট কেকটা দুজন মিলে কাটবেন। তাদের কেক কাটার মাধ্যমে পার্টি শুরু হলো। মেঘ দুশ্চিন্তা ঝেড়ে ফেলে দিয়ে নিজেও সামিল হয়েছে। কয়েকজন ওয়েটার ওয়েলকাম ড্রিঙ্ক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আত্মীয় স্বজন সবাই নিজেদের গিফট দিয়েছে। নবনী নিজেও ছোট একটা গিফট এনেছে। রাবিয়া বেগমের হাতে বানানো একটি নকশি কাঁথা আর নিজের হাতে করা মেঘের থিমের একটা হ্যান্ড পেইন্ট কাপল ড্রেস। এরকম পার্টিতে নবনী এই প্রথম এসেছে। কি গিফট দিবে এটা নিয়ে নবনীর ভীষণ কনফিউশন ছিল। টাকা পয়সা সোনাদানা এদের কাছে কোনো ব্যাপার না, নবনী জানে। তাই ভেবে নিজের পছন্দ মতো এই গিফট নিয়েছে। গিফট দেওয়ার পর নবনী ভীষণ লজ্জিত হলো। উপহারের মোড়কে যদি নিজের নামটা না লিখত তবে কিছুটা স্বস্তি পেত। কেউ জানত না এই সস্তা উপহার কে দিয়েছে। ভয় হলো নবনীর, যদি কেউ হাসাহাসি করে। নিম্নবিত্ত পরিবারে বিলং করা নবনীর উচ্চবিত্তদের এসব পার্টি সম্পর্কে অজ্ঞতার জন্যই নিজের কাছে নিজে লজ্জিত হচ্ছে বারবার। মাসুমা বেগম সবার উদ্দেশ্যে বললেন, আমি আমার ছেলের কাছে একটা
উইশ জানাবো। মা হিসেবে বলতে পারেন আমার দাবি এটা ছেলের উপর। এটাই হবে আমার জীবনের পাওয়া সবচেয়ে মূল্যবান উপহার। সবাই চিৎকার করে উঠল এক্সাইটমেন্টে। মেঘ ঘাবড়ে গেল। এই মুহূর্তটার জন্যই মেঘ অপেক্ষা করেছিল। কি রুদ্ধশ্বাস অপেক্ষা চেপে রেখেছিল বুকের ভেতর, তা কেবল মেঘ জানে। মাসুমা বেগম যথেষ্ট শান্ত স্বরে বললেন, ছেলে মেয়ে বড় হলে প্রত্যেক বাবা মায়েরই চিন্তা থাকে তার জন্য উপযুক্ত সঙ্গী নির্বাচন করার। আজকাল প্রায় সব ছেলে মেয়ে নিজের জীবনসঙ্গী নিজেই চুজ করে। বাবা মায়ের সেখানে কথা বলার তো জো থাকে না। খাইয়ে পরিয়ে নিজের জীবনের সর্বোচ্চ দিয়ে নিজের সব শখ ত্যাগ করে যেই সন্তানকে বাবা মা বড় করে, তাদের জীবনসঙ্গী নির্বাচন করার ক্ষেত্রে বাবা মাকে কোনো প্রায়োরিটি দেওয়া হয় না। মনে করা হয় বাবা মা কিছুই বোঝে না এসব ব্যাপারে, অথচ সন্তান ভুলে যায় বাবা মায়ের চাইতে বড় শুভাকাঙ্ক্ষী সন্তানের জীবনে আর কেউ নেই। মেঘ আমার একমাত্র ছেলে। ছেলে হিসেবে সে কখনো আমার কোনো ইচ্ছে অপূরণ রাখেনি। একটা মেয়েকে সে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। তার সেই ভালোবাসাটাই আজ আমি ছিনে নিতে চাইছি। আমি মেঘের জন্য একজন পাত্রী পছন্দ করছি। আমার ইচ্ছে মেঘ আমার পছন্দের মেয়েটাকে বিয়ে করুক নিজের ভালোবাসা জলাঞ্জলি দিয়ে। মেঘ কি আমার এই ইচ্ছেটাকে মূল্য দিবে, নাকি তার কাছে তার 2 দিনের ভালোবাসাই বেশি প্রাধান্য পাবে? মেঘের হাসি মুখে মুহূর্তেই রাজ্যের অন্ধকার নেমে এলো। নবনী নিজেও হতভম্ব হয়ে গেল। ভাগ্য আবারও তাকে নিয়ে প্রহসন করছে বুঝতে পেরে লজ্জায় অপমানে মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করল। নবনীর মনে হলো উপস্থিত প্রতিটি মানুষ তার দিকে তাকিয়ে যেন হাসছে। কাকে দোষ দিবে নবনী? মেঘকে? না, তার তো কোনো দোষ নেই। দোষ আসলে নবনীর। আকাশ কুসুম স্বপ্ন দেখেছে সে, তার তো এরকম হবার কথা। তামিম নবনীর পাশে এসে দাঁড়িয়ে বলল, মেঘ স্যারের বউ হবার খুব শখ ছিল তাই না? দেখলে তো এবার স্যারের মা কিভাবে বুঝিয়ে দিল তুমি কখনোই ওনার বউ হবার যোগ্যতা রাখো না। গতকাল ওনারা তোমাদের বাসা থেকে আসার সময় আমি সব কিছুই ওনাদের জানিয়ে দিয়েছি। বেশি বেড়েছ না, পাখা গজিয়েছে তোমার, পাখা কেটে দিলাম, এবার উড়ে দেখো আকাশে। মেঘ মায়ের পাশে দাঁড়িয়ে বলল, বাবা মায়ের চাইতে বড় শুভাকাঙ্ক্ষী পৃথিবীতে আর কেউ নেই। সন্তানের হাসি মুখের জন্য এই জন্যই বাবা মা সব ত্যাগ করে থাকেন। কিন্তু সেই ত্যাগের নমুনা যদি হয় এই যে সন্তানের মুখের হাসি কেড়ে নিয়ে তাকে সুখী করা, তবে সেই সুখ আমার চাই না। একজন মা যখন জানে সন্তান কোথায় নিজের মানসিক শান্তি খুঁজে পায়, অথচ জেনেও সেই শান্তির উৎস কেড়ে নিতে চায়, তবে সেখানে বাবা মায়ের সন্তানের জন্য ভালো চাওয়াটা আসলে কোথায় তা আমার জানা নেই। মাসুমা বেগম জল ভরা নয়নে ছেলের দিকে তাকিয়ে বললেন, মায়ের পছন্দ আজকে তোর কাছে প্রশ্নবিদ্ধ মেঘ? মেঘ জবাব দিল, না মা, বরং ছেলের ভালোবাসা আজ তোমার কাছে মূল্যহীন। মাসুমা বেগম হার স্বীকার করে নেওয়ার ভঙ্গিতে বললেন, বেশ, তবে তোমার পছন্দই জিতে যাক। আমি মেয়ের বাবা মায়ের কাছে সবার সামনে ক্ষমা চাইব। মাসুমা বেগম শিমলাকে বললেন, ওনাদের ডেকে নিয়ে আসো। থমথমে মুখে সবাই তাকিয়ে রইল। শুধু হাসি মুখে তাকিয়ে আছে তামিম। পুরো ব্যাপারটাই তামিম সবচেয়ে বেশি আনন্দ পাচ্ছে। তামিম জানে মেঘ যতই নবনীকে ভালোবাসুক, এত মানুষের সামনে কিছুতেই নিজের মাকে লজ্জা পেতে দিবে না। তামিম অপেক্ষা করছে সেই মুহূর্তের, যেই মুহূর্তে নবনীর সব স্বপ্ন ভেঙে খান খান হয়ে যাবে। শিমলার পিছন পিছন হাশেম আলী, রাবিয়া বেগম, সাব্বির, ফাল্গুনী, চৈতালি এসে দাঁড়ালো। তামিমের হাসি মুখে অন্ধকার নেমে এলো। চমকে গেল নবনী। সবচেয়ে বেশি অবাক হলো মেঘ নিজে। মাসুমা বেগম হাসি মুখে এগিয়ে গিয়ে রাবিয়া বেগমকে জড়িয়ে ধরে বললেন, মাফ করবেন আপা, আপনার বড় মেয়েকে পুত্রবধূ করার ভীষণ শখ ছিল, কিন্তু আমার ছেলে। মাসুমা বেগম কথা শেষ করতে পারলেন না, তার আগেই মেঘ বলল, আমি রাজি মা, তোমার পছন্দের মেয়েকে আমি বিয়ে করব। মাসুমা বেগম ভ্রু কুঁচকে বললেন, অসম্ভব, তা হবে না এখন আর। মেঘ মাকে জড়িয়ে ধরে বলল, না মা, আমি তোমার অসম্মান হতে দিব না। শফিক আহমেদ বিড়বিড় করে বললেন, আমি কিছুই বুঝতেছি না মেঘ, তুই কি পাগল হয়ে গেছিস? নবনী কি হবে তাহলে?
শফিক আহমেদের কথা শুনে শিমলা এবং মাসুমা বেগম দুজনেই অট্টহাসিতে ভেঙে পড়ল। দ্বিধান্বিত হয়ে তাকিয়ে রইল সবাই। শিমলা হাসি থামিয়ে বলল, সরি মামা, পুরোটাই আমার আর মামির প্ল্যান ছিল। গতকাল মামি এসে যখন জানালেন তিনি নবনীকে মেঘের বউ করতে চান, তখন আমি মামিকে বলে দেই যে মেঘ নবনীকে ভালোবাসে। মেঘকে একটু সারপ্রাইজ দিতেই আমরা দুজনেই নাটক করেছি। মামি গতকাল আমার বাসা থেকে বের হয়ে আবার নবনীদের বাসায় যান। নবনী অফিসে যাওয়ার পর তারপর আঙ্কেল আন্টিকে সব বলেন বুঝিয়ে। যদিও এই ব্যাপারে ফাল্গুনী, চৈতালি, সাব্বির ভীষণ সহযোগিতা করেছে। অবশেষে আঙ্কেল আন্টিও রাজি হন, তবে সবাই নবনী আর মেঘের থেকে ব্যাপারটা গোপন রাখে। ওদের দুজনকে সারপ্রাইজ দিতেই সবাই মিলে এরকম করেছি আমরা। লজ্জায় নবনীর চোখ বন্ধ করে ফেলল। মেঘলা এসে নবনীকে জড়িয়ে ধরে বলল, দেখো মা, ভাবির দুই গাল লজ্জায় পাকা টমেটোর মতো হয়ে গেছে। মাসুমা বেগম সেখানেই মেঘ আর নবনীর এঙ্গেজমেন্ট ঘোষণা করলেন। পার্স থেকে একটা ডায়মন্ডের রিং বের করে মেঘের হাতে দিলেন। রাবিয়া বেগম একটা সোনার রিং দিলেন নবনীকে মেঘকে পরিয়ে দেওয়ার জন্য। দুজনকে রিং পরিয়ে দেওয়ার পর শফিক আহমেদ স্টেজে উঠলেন। তারপর গম্ভীর হয়ে বললেন, বেশ তো, আমার মতামত না নিয়েই ছেলের এঙ্গেজমেন্ট করিয়ে ফেললে তুমি। তাই প্রতিশোধ নেওয়ার জন্য আমিও তোমার মতামত ছাড়াই মেঘের এঙ্গেজমেন্ট ঘোষণা করলাম। আজকে এই মুহূর্তে মেঘ নবনীর এঙ্গেজমেন্টের সাথে সাথে মেঘ আর সবলেরও এঙ্গেজমেন্ট হবে। আসার সময় মেঘ গাড়িতে বসে বাবাকে মেঘলা আর শৈবালের সম্পর্কের কথা খুলে বলেছেন। শৈবালকে শফিক আহমেদ ভালো করে চিনেন। মেধাবী একটি ছেলে, লেখাপড়ায় যেমন ভালো, ছোট থেকে তেমনি চারিত্রিক দিক দিয়েও ছেলেটা যথেষ্ট ভালো। শফিক আহমেদ অমত জানানোর মতো কিছু পেলেন না। তাছাড়া শৈবাল মাসুমা বেগমের যে কত প্রিয় তা শফিক আহমেদ জানেন। মাসুমা বেগম অবাক হয়ে তাকালেন স্বামীর দিকে। আসমা বেগম এগিয়ে এসে বোনের পাশে দাঁড়িয়ে বললেন, দেখলি তলে তলে কবে হতচ্ছাড়া অবুঝ মেয়েটাকে পটিয়ে ফেলছে, অথচ এইদিকে আমরা ওর জন্য পাত্রী খুঁজে খুঁজে হয়রান। আমার অবুঝ মেয়েটা ছেলেটাকে ফাঁদে পা দিল কিভাবে আমার মাথায় আসে না। আমি শিওর ওর বাবা যেমন আমাকে চিনি পোড়া খাইয়ে বিয়েতে রাজি করিয়েছে, এই ছেলেও মেঘলাকে তেমন পানি পোড়া খাইয়ে প্রেমে ফেলেছে। বশীকরণ জাদু করেছে ও। ওদের পুরো জাতটাই তো এমন। মাসুমা বেগম অবাক হয়ে বললেন, শৈবালের মতো একটা এডুকেটেড ছেলে কিভাবে আমার এই গুন্ডু মূর্খ মেয়ের প্রেমে পড়লো? আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। শৈবাল বাবা, তুই শিওর তো? আবার ভেবে দেখবি তুই। মেঘলাকে তো তুই চিনিস, এই মেয়ে এখনো 13 এর ঘরের নামতা পারে না। আমি তো ভেবে ভেবে হয়রান, এই অশিক্ষিত মেয়েটাকে কে বিয়ে করবে? বাবা আবার ভেবে দেখ তুই, তোর বাচ্চাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। তোর মনে নেই ও গুনতে গেলে বলতো 21, 22, 23, 37, 38, 39? এ তো এখনো তেমন রয়ে গেছে। জিজ্ঞেস করে রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার পেয়েছে, এ পারবে না। অথবা জিজ্ঞেস কর ভায়োল কয়টি, তাও পারবে না। আসমা বেগম রেগে বললেন, ও কি বলবে? ওর বাপের বাড়ির আত্মীয় স্বজনদের মধ্যে কারো আছে এরকম পুতুলের মতো মেয়ে? ওদের গোষ্ঠীতে ওর বাবা ছিল সৌভাগ্যবান, আমার মতো সুন্দর বউ পেয়েছে বলে। আর এখন ও সেই সৌভাগ্যবানের খাতায় নাম লেখাতে যাচ্ছে আমার মেঘলা মাকে পেতে যাচ্ছে বলে। এমন আসমানের পরিও পাইব সারা দুনিয়া খুঁজলেও? ও মেঘলাকে একটা প্রশ্ন করেই দেখুক না, ওর মারির দাঁত সবগুলো আমি খুলে হাতে দিব। ও কোথাকার বিদ্যাসাগর হয়েছে দেখে নিব আমি। আর তুই একটা কথা বললে তোর দাঁতও আর আস্ত রাখবো না। দুই বোনের কথা কাটাকাটির মধ্য দিয়ে মেঘলা আর শৈবালের এঙ্গেজমেন্ট হয়ে গেল। হতাশায় ছেয়ে গেল তামিমের মন। নবনীকে ফিরে পাবার আশার বিন্দুও নিভে গেল তামিমের। চোরের মতো লুকিয়ে তামিম রুমে চলে গেল। সবাই খাবার দাবার সেরে আড্ডা দিচ্ছিল। নবনী লজ্জিত মুখে বাবা মায়ের পাশে গিয়ে দাঁড়ালো। রাবিয়া বেগম মেয়েকে জড়িয়ে ধরে বললেন, আমার আল্লাহ কখনো অন্যায় অবিচার করে না মা। আজ দেখ তোকে রাজরানী করেছেন আল্লাহ। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, বুঝলি তো এবার?
ফাল্গুনী চৈতালি সাব্বির বোনকে জড়িয়ে ধরে বলল, আমরা কিন্তু আগে থেকেই জানতাম আপা। ভাইয়া প্রথম দিন এসেই আমাদের কাছে সব কিছু বলেছেন। এজন্যই তো ভাইয়াকে আমাদের এত পছন্দ। হাসিম আলী হাসতে হাসতে বললেন, আমি তো কোনোদিন ভাবিও নাই আমার মেয়েটাকে পাওয়ার জন্য কেউ এত কষ্ট করবে। এই ছেলে কিনা নিজেকে এতিম পরিচয় দিয়ে এত কষ্ট করে গেছে। আমার মায়ার কপাল আসলেই ভালো। একে একে অফিসের সবাই এসে নবনীয়ার মেঘকে কংগ্রেচুলেশন জানালো। একরাশ দুশ্চিন্তা নিয়ে শুরু হওয়া দিনের শেষ হলো একটি মধুর অনুভূতি দিয়ে। আবেগে বারবার মেঘের চোখ ভিজে যাচ্ছিল। পুরো ব্যাপারটা এখনো কেমন স্বপ্নের মতো লাগছে তার। জীবন এত সুন্দর কেন জানা নেই মেঘের। শুক্রবার সকালবেলা তাহিরা বেগম ঘেমে নিয়ে একাকার হয়ে গেছেন। দীর্ঘদিন ধরে রান্নাবান্না থেকে দূরে থাকায় তার মনে হচ্ছে কোনো কিছুই যেন ঠিক মতো হচ্ছে না। লুবনার আজকে এঙ্গেজমেন্ট হবে। তাহিরা বেগমের ইচ্ছে মতো শীঘ্রই সম্ভব বিয়ের তারিখ ধার্য করার। সম্ভব হলে কুরবানির ঈদের আগেই। এরকম পাত্র হাতছাড়া হয়ে গেলে দ্বিতীয়বার আর সুযোগ পাবেন না। ভাগ্য বারবার তাকে সুযোগ দিবেন না। রান্না বান্নায় দিশা লুবনা কেউই একটু সাহায্য করতে আসছে না। তাহিরা বেগম কোনটা রেখে কোনটা করবেন ভেবে পাচ্ছেন না। মেইন ডিশ ডেজার্ট কোনোটাই হচ্ছে না ঠিকঠাক। হাতে হাতে কেউ একজন এগিয়ে দিলে কাজটা যেমন সহজ হয়, সেই সাহায্য করবার মতো মানুষ নেই তার। নিজের ভাগ্যকে দুটো গালাগাল দিয়ে তাহিরা বেগম কাজে লেগে গেলেন আবার। মশলা নেই, মশলা ব্লেন্ড করতে হবে। তাহিরা বেগম উঁচু গলায় লুবনা দিশা দুজনকে ডাকলেন। দিশা আর লুবনা ড্রয়িং রুমে বসে টিভি দেখছে, ফোন টিপছে। তাহিরা বেগমের ডাক শুনে দিশা অস্ফুটে একটা গালি দিয়ে কানে হেডফোন গুজে নিল। লুবনাও পাত্তা দিল না তেমন। আজকে তার এঙ্গেজমেন্ট। এই সময় রান্নাঘরের আশেপাশেও লুবনা যেতে রাজি না। তাহিরা বেগমের প্রচণ্ড রাগ হলো। দুজনেই সামনের রুমে বসে আছে, স্পষ্ট তার ডাক শুনছে, অথচ এগিয়ে আসছে না। আদা রসুন কুচি করতে গিয়ে তাহিরা বেগম পোড়া গন্ধ পেলেন। গরুর মাংস পুড়ে গেছে কিছুটা। রাগে তাহিরা বেগমের গা জ্বলে গেল। প্রচণ্ড আক্রোশ নিয়ে কিচেন থেকে বের হলেন। তারপর ক্ষোভ মেটাতে লুবনার চুল ধরে দুইটা থাপ্পড় মেরে বললেন,